গুড ইভিনিং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুব্রত পাল, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদের স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিটাল বাজেটিং টেকনিক, প্রিন্সিপালস অফ ফিনান্সের একটি অধ্যায়। এই অধ্যায়ের থেকে আমি আজকে ক্লাস নেব। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পদ্ধতিগুলো আমি এখানে উল্লেখ করেছি। সাধারণত এই পদ্ধতিগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তার মধ্যে বহুল প্রচলিত পদ্ধতিগুলো হচ্ছে পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, পেব্যাক রেসিপ্রোকাল, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এ পার্ট শেষে তোমরা শিখতে পারবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পদ্ধতি কাকে বলে এবং এই নির্ণয়ের সূত্রাবলী কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিসের আলোকে কোনো একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয় ইত্যাদি সম্পর্কে তোমরা আজকের পাঠ শেষে শিখতে পারবে। পেব্যাক পিরিয়ড সম্পর্কে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। সাধারণত বিনিয়োগকৃত অর্থ প্রকল্পে যে প্রাথমিক বিনিয়োগ করা হয় সে বিনিয়োগটা উঠে আসতে যে সময় লাগে তাকেই পেব্যাক পিরিয়ড বলে। পেব্যাক পিরিয়ড বা পিবিপি নির্ণয়ের দুইটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি রয়েছে বার্ষিক অসমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে। দেখা গেছে বার্ষিক প্রতি বছর কোনো প্রকল্প থেকে যে নগদ আন্তঃপ্রবাহটা আসে সেটা যদি সমান হয় সেক্ষেত্রে পিবিপি বা বিনিয়োগ পরিশোধকাল নির্ণয়ের সূত্র হচ্ছে এনসিও ডিভাইডেড বাই এনসিবি। সেক্ষেত্রে আমাদের কি দেয়া থাকবে, ইয়ার দেয়া থাকবে এবং প্রতি বছরের সিএফএটি দেওয়া থাকবে। আর বার্ষিক অসমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে যদি প্রশ্নে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ বা সিএফবিটি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে নিম্নলিখিত স্টেপগুলো সাহায্যে সিএফএটি নির্ণয় করতে হয়, তারপর সিসিএফএটি নির্ণয় করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় খেয়াল করবে, কোশ্চেনে সিএফএটি দেওয়া আছে নাকি সিএফবিটি দেওয়া আছে, এটা বোঝার উপায় কি? প্রশ্নে যদি ট্যাক্স রেট এবং ডেপ্রিসিয়েশন সম্পর্কে কিছু বলা থাকে তাহলে নিঃসন্দেহে এই যে নগদ আন্তঃপ্রবাহটা দেওয়া আছে সেটা কর ও অবচয় পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ। সেক্ষেত্রে অবচয় বাদ দিয়ে এনপিভিটি নির্ণয় করা হয় এবং তা থেকে ট্যাক্স বাদ দিয়ে এনপিএটি নির্ণয় করতে হয়। তারপর এনপিএটির সাথে অবচয় যোগ করে সিএফএটি নির্ণয় করতে হয়। সিএফএটি থেকে কিউমুলেটিভ সিএফএটি নির্ণয় করতে হয়। অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমাদের পিবিপি নির্ণয় করতে হলে এই চারটিকে ফলো করতে হবে। এবার দেখা যাক ফর্মুলা। আমি আগেই বলেছি বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে সূত্র হচ্ছে এনসিইউ ডিভাইডেড বাই এনসিবি। এনসিইউ হচ্ছে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ব্যয় আর এনসিবি বা সিএফএটি হচ্ছে অ্যানুয়াল সিএফএটি। আর অসমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে পিবিপি সমান এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ হচ্ছে কি, আমি যে চারটা করলাম সিএফএটি, এই পিবিপি নির্ণয় করতে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে সেক্ষেত্রে সিএফএটি লাগবে, সিসিএফএটি লাগবে। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি।
এ হচ্ছে কি, এ হচ্ছে যে বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ মূল বিনিয়োগের কাছাকাছি। আর এনসিও হচ্ছে মূল বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ ব্যয়। সি হচ্ছে এতম বছরের সিসিএফএটি। ডি হচ্ছে এতম বছরের পরের বছরের সিএফএটি। এবার দেখা যাক আরেকটি পদ্ধতি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড পদ্ধতি বা বাট্টাকৃত পরিশোধকাল। বাট্টাকৃত পরিশোধকালটা কি? এই পদ্ধতিতে প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহকে নির্দিষ্ট বাট্টার হারে বর্তমান মূল্যে পরিণত করে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বর্তমান মূল্য ফেরত আসবে তা নির্ণয় করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কি কি লাগবে? সিএফএটি লাগবে, পিভি ফ্যাক্টর লাগবে যেটা প্রশ্নে উল্লেখ থাকবে, এবং সিএফএটিকে পিভি দ্বারা গুণ করে, পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করে পিভি নির্ণয় করা হবে। তারপর সিপিভি বা কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। হ্যাঁ, অসমান নগদ প্রবাহের পিভিপি নির্ণয়ের সূত্র আর ডিসকাউন্টেড পিভিপি নির্ণয়ের সূত্র প্রায় একই, কিন্তু এটার পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে এই পিভিপি নির্ণয় করা হয় কিউমুলেটিভ সিএফএটি থেকে, আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করা হয় কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু থেকে বা সিপিভি থেকে। পারস্পরিক বিনিয়োগ পরিশোধকাল বা পেব্যাক রেসিপ্রোকাল হলো বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির সূত্রকে উল্টোভাবে ব্যবহার করে আয়ের হার জানার যে প্রক্রিয়া তাকেই পিভিআর বা পেব্যাক রেসিপ্রোকাল পদ্ধতি বলে। এই পদ্ধতির সূত্র হলো বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে এটা সূত্র হলো এনসিভি ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100। আর অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে 1 ডিভাইডেড বাই পিভিপি ইন্টু 100। মূলধন বাজেটিংয়ের অপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো নিট বর্তমান মূল্য পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো প্রকল্প থেকে যে ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহ আসবে তাকে নির্দিষ্ট বাট্টার হারে বর্তমান মূল্যে পরিণত করে তা থেকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ব্যয় বাদ দিয়ে যা পাওয়া যায় সেটাই হচ্ছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্যের সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। এনসিও হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক বিনিয়োগ ব্যয়। এটা নির্ণয়ের সূত্র। আর যে টেবিলটা আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে সিএফএটিকে পিভি ফ্যাক্টরের মান দ্বারা গুণ করে পিভি নির্ণয় করা হয়। হ্যাঁ, বিভিন্ন বছরের পিভিটা যোগ করে পাওয়া যায় টোটাল প্রেজেন্ট ভ্যালু। সেই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে প্রাথমিক বিনিয়োগ ব্যয়টা বাদ দিলেই পাওয়া যায় নেট প্রেজেন্ট ভ্যালু। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন পদ্ধতি। এই পদ্ধতিতে কর পরবর্তী গড় মুনাফাকে গড় বিনিয়োগের শতকরা হারে প্রকাশ করে গড় বিনিয়োগের হার নির্ণয় করা হয়। অ্যাভারেজ রেট অফ রিটার্ন নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাভারেজ এনপিএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাভারেজ এনপিএটি। অ্যাভারেজ এনপিএটিটা আমরা কিভাবে পাবো? ধরো একটি প্রকল্পের মেয়াদ হচ্ছে 10 বছর। 10 বছরের এনপিএটিটা যোগ করলে এনপিএটি কলামের 10 বছরের এনপিএটি টোটালটাকে যোগ করে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো অ্যাভারেজ এনপিএটি। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্ট পাবো এনসিও বা প্রকল্পের যে বিনিয়োগ ব্যয় সেটাকে 2 দ্বারা ভাগ করে। কিন্তু প্রশ্নে যদি ওয়ার্কিং ক্যাপিটাল এবং সলভেন্স ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে এই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস এনসিও প্লাস সলভেন্স ভ্যালু ডিভাইডেড বাই 2। এই
নিম্নোক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। আমি যে সূত্রটা এখানে দেখিয়েছি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সলভেন্স ভ্যালু প্লাস হাফ অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সলভেন্স ভ্যালু। আর যদি শুধুমাত্র সলভেন্স ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে নির্ণয়ের সূত্র হচ্ছে কস্ট প্লাস সলভেন্স ভ্যালু ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের সূত্র। তারপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপার্জন হার কি? হ্যাঁ, এই পদ্ধতিতে মূল বিনিয়োগের উপর নির্ভর করে আয়ের হার নির্ণয় করা হয়। অ্যাভারেজ এনপিএটিকে অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিইউ দ্বারা ভাগ করে সেটাকে শতকরায় প্রকাশ করলেই বিনিয়োগের উপার্জন হার পাওয়া যায়। হ্যাঁ, এআরআর এবং আরওআই এর উপার্জন হার যে প্রকল্পের বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণ করতে হবে। এবার প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন সূচক কি? একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করে মোট বর্তমান মূল্যকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ব্যয় দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাকে মুনাফা অর্জন সূচক বলে। মুনাফা অর্জন সূচক নির্ণয়ের সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই এনসিও। এবার কোনো একটা প্রকল্প গ্রহণ করতে হলে কি করতে হবে? কোনো একটা প্রকল্প গ্রহণ করতে হলে এই যে প্রকল্পের পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1-এর চেয়ে বেশি সেই প্রকল্পটি গ্রহণযোগ্য, আর যে প্রকল্পের প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1-এর চেয়ে কম সেই প্রকল্পটি বর্জন করতে হবে। আর যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি 1-এর সমান হয় সেক্ষেত্রে বিনিয়োগকারী চাইলে সে প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এনপিআই বা নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স থেকে 1 বাদ দিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ক্যাপিটাল বাজেটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অভ্যন্তরীণ উপার্জন হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। পরীক্ষায় প্রায়ই এই পদ্ধতি থেকে অঙ্ক এসে থাকে, আইআরআর মেথড থেকে। আইআরআর কি? এটা হচ্ছে প্রথমত এটি হচ্ছে বাট্টার হার। এই বাট্টার হারে টোটাল প্রেজেন্ট ভ্যালু এবং এনসিইউ পরস্পর সমান হয়। তাহলে আমি যদি এলাবোরেটলি বলি যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে। এটি হলো এমন বাট্টার হার যার সাহায্যে নির্ণীত টোটাল প্রেজেন্ট ভ্যালু এবং এনসিইউ সমান হয়। আর টোটাল প্রেজেন্ট ভ্যালু এবং এনসিইউ যদি সমান হয় সেক্ষেত্রে এনপিভি কি হবে? 0 হবে। আইআরআর নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, সি হচ্ছে এনপিভি এট লোয়ার ডিসকাউন্ট রেট, ডি হচ্ছে এনপিভি এট হায়ার ডিসকাউন্ট রেট। আইআরআর নির্ণয় করতে হলে দুইটি বাট্টার হার দরকার হয়, আর দুইটি বাট্টার হারে এনপিভি নির্ণয়ের প্রয়োজন হয়। এ হচ্ছে নিম্ন বাট্টার হার, বি হচ্ছে উচ্চ বাট্টার হার, সি হচ্ছে নিম্ন বাট্টার হারে এনপিভি, আর ডি হচ্ছে উচ্চ বাট্টার হারের এনপিভি এর মান। তারপরে মানগুলো বসিয়ে আইআরআর নির্ণয় করা যাবে। দুইটি প্রকল্পের মধ্যে আইআরআর এর মান যে প্রকল্পের বেশি সে প্রকল্পটি গ্রহণ করতে হয়। হ্যাঁ, বিনিয়োগ ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের যে ব্যয় তা অপেক্ষা যদি আইআরআর এর মানটা অধিক হয় সেক্ষেত্রে প্রকল্পটি গ্রহণ করা হয়। এই ছিল আজকের পাঠের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এই গত 2টি ক্লাসে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং টেকনিক গুলো সম্পর্কে বিশদ আলোচনা করেছি। যে পদ্ধতিগুলো থেকে তোমাদের পদ্ধতিগুলো রয়েছে এবং পদ্ধতিগুলো থেকে পরীক্ষায় অঙ্ক আসে সেগুলো নিয়ে আজ আমি আলোচনা করেছি, এবং নির্ণয়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। কিভাবে কোনো একটি প্রকল্প গ্রহণ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সে সম্পর্কে আমি
আলোকপাত করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসগুলোতে আমি ক্যাপিটাল বাজেটিং টেকনিক এর গাণিতিক সমস্যাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এতটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। সকলের মঙ্গল কামনায় আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।